আমরা পড়ছি অ্যাটমিক স্ট্রাকচার। আমরা আগের ক্লাসে রাদারফোর্ড অ্যাটমিক মডেলের লিমিটেশন গুলো দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল একটা অ্যাটমের স্টেবিলিটিটাকেই এক্সপ্লেন করতে পারে না। ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যখন রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের উপর অ্যাপ্লাই করা হয় তখন দেখা যায় রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটি একেবারে ভেঙে পড়ে। রাদারফোর্ড বলেছিলেন যে একটা অ্যাটমের ঠিক মাঝখানে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের এই বাইরের পার্টটিকে বলা হয় এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। ইলেকট্রন এই এক্সট্রা নিউক্লিয়ার পার্টে রয়েছে এবং সে নিউক্লিয়াসের চারিদিকে এভাবে রোটেট করছে। ইলেকট্রন একটি চার্জ পার্টিকেল। সে যেহেতু এরকম সার্কুলার পাথ ফলো করে রিভলভ করছে তাই আমরা বলবো সে সবসময় একটা অ্যাক্সেলারেশনে রয়েছে। এবার ম্যাক্সওয়েল বলছেন ইলেকট্রন যেহেতু একটি চার্জ পার্টিকেল এবং এই চার্জ পার্টিকেলটি যেহেতু একটা অ্যাক্সেলারেশনে রয়েছে সেই কারণে এই চার্জ পার্টিকেলটি কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করবে। যেহেতু সে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করবে তাই সে এরকম একটা স্পাইরাল পাথ ফলো করে একসময় নিউক্লিয়াসে গিয়ে পড়বে। যদি এমনটা হয় তাহলে ইলেকট্রনগুলোর নিউক্লিয়াসে গিয়ে পড়ার কথা। নিউক্লিয়াসের বাইরের এই এক্সট্রা নিউক্লিয়ার পার্টে কোনো ইলেকট্রন থাকার কথাই নয়। এইভাবে কিন্তু বাইরে নিউক্লিয়াসের বাইরেই ইলেকট্রন থাকে। কেন থাকে এর এক্সপ্লেনেশন রাদারফোর্ড মডেলের কাছে নেই। অর্থাৎ রাদারফোর্ডের মডেল একটা অ্যাটমের স্টেবিলিটিকেই এক্সপ্লেন করতে পারে না। এটা রাদারফোর্ড মডেলের একটা লিমিটেশন ছিল। রাদারফোর্ড মডেলের আরো একটা লিমিটেশন দেখেছিলাম যে ইলেকট্রনটা এভাবে সার্কুলার পাথ ফলো করে রিভলভ করার সময় যেহেতু কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করে তাই এই কন্টিনিউয়াসলি রিলিজ হওয়া এনার্জি সে যে অ্যাটমিক স্পেকট্রাটা প্রডিউস করবে সেটা অবশ্যই কন্টিনিউয়াস স্পেকট্রা হওয়া উচিত। ইলেকট্রন কন্টিনিউয়াসলি রোটেট করছে, রোটেট করতে করতে সে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করছে। ওই এনার্জিটা এমিট হচ্ছে ইন ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। অর্থাৎ ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করছে। কন্টিনিউয়াসলি এমিট হতে থাকা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যে অ্যাটমিক স্পেকট্রাটিকে প্রডিউস করবে সেই অ্যাটমিক স্পেকট্রাটি কন্টিনিউয়াস স্পেকট্রা হওয়া উচিত। যদিও হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক আয়ন অর্থাৎ He+, Li2+ এটসেট্রা যাদের একটি মাত্র ইলেকট্রন আছে এই সমস্ত অ্যাটম এবং আয়নগুলি লাইন স্পেকট্রা প্রডিউস করে। কেন তারা লাইন স্পেকট্রা প্রডিউস করে তার কোনো এক্সপ্লেনেশন রাদারফোর্ড মডেলের কাছে ছিল না। এটাও রাদারফোর্ড মডেলের একটা ইম্পর্টেন্ট লিমিটেশন। যদিও আমরা এছাড়াও রাদারফোর্ড মডেলের আরো কিছু লিমিটেশন দেখেছি কিন্তু রাদারফোর্ড মডেলের ইম্পর্টেন্ট লিমিটেশন হলো এই দুটো, যে রাদারফোর্ড মডেল ক্যান নট এক্সপ্লেন দ্য স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম and Rutherford model cannot explain the cause of appearance of line spectra in case of hydrogen atom and hydrogen like ions. এইবার 1913 এ সেই সময়কার আরো একজন ফেমাস সায়েন্টিস্ট নিলস বোর তিনি একটি অ্যাটমিক থিওরি প্রপোজ করেন। এই অ্যাটমিক থিওরিটি রাদারফোর্ডের ডিফেক্টগুলোকে রেকটিফাই করে। অর্থাৎ যে ঘটনাগুলোর এক্সপ্লেনেশন রাদারফোর্ড মডেল দিতে পারেনি বোর তার অ্যাটমিক মডেলের মধ্য দিয়ে সেই ব্যাপারগুলোকে এক্সপ্লেন করলেন। অর্থাৎ রাদারফোর্ডের অ্যাটমিক মডেলকে রেকটিফাই করে একটি নতুন অ্যাটমিক মডেল প্রপোজ করেন নিলস বোর। রাদারফোর্ড একটা অ্যাটমের স্টেবিলিটি এক্সপ্লেন করতে পারেনি, বোর তার মডেল দিয়ে খুব সহজে একটা অ্যাটমের স্টেবিলিটি এক্সপ্লেন করেছেন। রাদারফোর্ডের অ্যাটমিক মডেল ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের জন্য
লাইন স্পেকট্রা কেন প্রডিউস হয় সেটা এক্সপ্লেন করতে পারেনি। বোর তার অ্যাটমিক মডেল দিয়ে এই ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে অ্যাপিয়ার হওয়া লাইন স্পেকট্রামের কারণটি সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। এইভাবে রাদারফোর্ডের ডিফেক্ট বোর তার অ্যাটমিক মডেল দিয়ে রেকটিফাই করেছেন। বোর তার এই অ্যাটমিক মডেলটি প্রপোজ করার জন্য অন্য একটি থিওরির হেল্প নিয়েছিলেন। 1901 ম্যাক্স প্ল্যাঙ্ক একটি থিওরি প্রপোজ করেন যাকে আমরা কোয়ান্টাম থিওরি বলে থাকি। ম্যাক্স প্ল্যাঙ্কের ওই কোয়ান্টাম থিওরির উপর বেস করেই নিলস বোর তার অ্যাটমিক মডেলটি প্রপোজ করেন, যে অ্যাটমিক মডেলটি রাদারফোর্ডের লিমিটেশনগুলি রেকটিফাই করেছিল। আমরা এখন নিলস বোরের সেই অ্যাটমিক মডেল দেখব এবং দেখব যে কিভাবে বোরের সেই অ্যাটমিক মডেল রাদারফোর্ডের ডিফেক্টগুলি রেকটিফাই করছে। আচ্ছা, ধরে নিচ্ছি এটি একটি অ্যাটম। অ্যাটমের ঠিক মাঝখানে খুব ছোট্ট জায়গা জুড়ে পজিটিভলি চার্জ মাসিভ পার্টিকেল নিউক্লিয়াস এক্সিস্ট করে। রাদারফোর্ড বলছেন যে এই নিউক্লিয়াসের ঠিক বাইরে এখানে ইলেকট্রন থাকে। রাদারফোর্ড বলেছেন যে ইলেকট্রন সবসময় এই এক্সট্রা নিউক্লিয়ার পার্টে থাকবে, কিন্তু এক্সট্রা নিউক্লিয়ার পার্টের ঠিক কোন জায়গাটিতে ইলেকট্রন থাকবে সেটা রাদারফোর্ড বলেননি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি অ্যাকর্ডিং টু রাদারফোর্ড এই এক্সট্রা নিউক্লিয়ার পার্টের যে কোনো জায়গাতেই ইলেকট্রন থাকতে পারে, এখানে 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 থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। অ্যাকর্ডিং টু রাদারফোর্ড মডেল নিউক্লিয়াসের ঠিক বাইরে এই এক্সট্রা নিউক্লিয়ার পার্টের যেখানে খুশি ইলেকট্রন থাকতে পারে। এখন ইলেকট্রন যদি এখানে থাকে, এই ইলেকট্রনটা এভাবে সার্কুলার পাথ ফলো করে রোটেট করছে, অর্থাৎ এই ইলেকট্রনের অরবিট হচ্ছে এটা, এই ইলেকট্রনের অরবিট হচ্ছে এটা, এই ইলেকট্রনের অরবিট হচ্ছে এটা। যেহেতু ইলেকট্রনগুলো যেখানে খুশি থাকতে পারে, তার মানে নিশ্চয়ই এই ইলেকট্রনিক অরবিটগুলো যেখানে খুশি এক্সিস্ট করতে পারে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড মডেল। বোর ঠিক এই জায়গাটিকেই একটু মডিফাই করে নিলেন। বোর বললেন যে এই এক্সট্রা নিউক্লিয়ার পার্টের যে কোনো জায়গাতেই ইলেকট্রন থাকবে এমনটা নয়, অ্যাটমের মধ্যে অলরেডি ফিক্সড কিছু সার্কুলার অরবিট রয়েছে। এটাতে আসবো। নিউক্লিয়াসের বাইরে অলরেডি ফিক্সড কিছু সার্কুলার অরবিট রয়েছে। ইলেকট্রনগুলো এই অলরেডি ফিক্সড সার্কুলার অরবিটেই রোটেট করবে। এই সার্কুলার অরবিটগুলো ছাড়া অন্য কোনো কোথাও ইলেকট্রন রোটেট করবে না। অর্থাৎ ইলেকট্রন আইদার এখানে থাকতে পারে বা ইলেকট্রন এখানে থাকতে পারে, কিন্তু এই দুটো অরবিটের মাঝামাঝি কোনো জায়গায় কোনো ইলেকট্রন থাকবে না। রাদারফোর্ড বলেছেন যে এক্সট্রা নিউক্লিয়ার পার্টের যেখানে খুশি ইলেকট্রন থাকতে পারে, এক্সট্রা নিউক্লিয়ার পার্টের যেখানে খুশি ইলেকট্রনিক অরবিট থাকতে পারে। বোর এই জায়গাটাই মডিফাই করে বলছেন যে ইলেকট্রন যেখানে খুশি থাকতে পারে না, এক্সট্রা নিউক্লিয়ার পার্টে অলরেডি ফিক্সড কিছু অরবিট আগে থেকেই এক্সিস্ট করছে, ইলেকট্রনগুলো সেই অলরেডি ফিক্সড অরবিটেই থাকবে, আইদার এটাতে থাকবে বা এটাতে থাকবে বা এটাতে থাকবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে একটা ল্যাডারকে কনসিডার করছি, মই বা ল্যাডার। দেখো, আমরা যখন সিঁড়ি বেয়ে ওপরে উঠি, আমরা এই সিঁড়িতে পা রাখবো, তারপরে এই সিঁড়িতে পা রাখবো, কিন্তু এই দুটো সিঁড়ির মাঝামাঝি কোনো জায়গায় তো আমরা পা রাখতে পারি না। এখানে এই সিঁড়িতে অলরেডি ফিক্সড কতগুলো সিঁড়ি এখানে রয়েছে, একটা অলরেডি ফিক্সড কতগুলো সিঁড়ি এখানে রয়েছে, আমাদের এখানে পা রাখতে হবে, তারপরে এখানে পা রাখতে হবে, কিন্তু এই দুটোর মাঝামাঝি কোনো জায়গায় পা রাখতে পারবো না আমরা। ঠিক সেই রকম ভাবে ইলেকট্রন আইদার এই অরবিটে এক্সিস্ট করবে বা এই অরবিটে এক্সিস্ট করবে, মাঝামাঝি কোনো জায়গায় করবে না। বোঝা গেছে নিশ্চয়? অর্থাৎ কতগুলো অলরেডি ফিক্সড অরবিটের কথা বোর বলেছেন।
বোর আরো বলেছেন যে এই অরবিটগুলোর সাথে কিছু এনার্জি অ্যাসোসিয়েটেড রয়েছে। এনার্জি is associated with the orbits. বোর বলছেন এই অরবিটগুলোর সাথে কিছু এনার্জি অ্যাসোসিয়েটেড আছে, আর এই অরবিটের সাথে এনার্জি অ্যাসোসিয়েটেড আছে বলেই এই অরবিটগুলোকে আমরা এনার্জি সেল বলবো বা এনার্জি লেভেল বলবো। এইবার এই অরবিটের কিছু একটা নিজস্ব, এই অরবিটের একটা ডেফিনিট এনার্জি আছে, আর এই অরবিটে রোটেট করতে থাকা ইলেকট্রনেরও একটা এনার্জি আছে। ইলেকট্রনের এনার্জি আছে, এটা তো খুব স্বাভাবিক। বোর বলছেন এই অরবিটটির এনার্জি এবং এই অরবিটে থাকা ইলেকট্রনটির এনার্জি সেম হয়। এই অরবিটের এনার্জি আর অরবিটের মধ্যে রোটেট করতে থাকা ইলেকট্রনের এনার্জি সেম। যদি অরবিটের এনার্জি x ইউনিট হয়, তাহলে এই ইলেকট্রনটি যে অরবিটে রোটেট করছে তার এনার্জিও x ইউনিট হবে। যেহেতু অরবিট ইলেকট্রনের এনার্জি আর এই অরবিটটার এনার্জি সেম, তাই ইলেকট্রনটা রোটেট করার সময় কোনো এনার্জি রিলিজ করে না। এই অরবিটের এনার্জি এবং এই ইলেকট্রনটির এনার্জি সেম, সেই কারণে এই ইলেকট্রনটি এই অরবিটে রোটেট করার সময় কোনো এনার্জি রিলিজ করে না। আর এই ইলেকট্রন যদি এনার্জি রিলিজ না করে, তাহলে এরকম স্পাইরাল পাথ ফলো করে নিউক্লিয়াসে গিয়ে পড়ার কোনো স্কোপ তার আর নেই। অর্থাৎ ইলেকট্রনটিকে আর নিউক্লিয়াসে গিয়ে পড়তে হবে না, অর্থাৎ অ্যাটমিক মডেলটিকে আর ভেঙে পড়তে হবে না। এইভাবেই একটা অ্যাটমিক স্টেবল, মানে এইভাবেই একটা অ্যাটমের স্টেবিলিটি এক্সপ্লেন করা যেতে পারে। যেহেতু ইলেকট্রনটা এখানে রোটেট করা, এই অরবিটের এনার্জি আর ইলেকট্রনের এনার্জি যেহেতু সেম, তাই ইলেকট্রনটা রোটেট করার সময় কোনো এনার্জি রিলিজ করছে না। আর যেহেতু সে কোনো এনার্জি রিলিজ করছে না, তাই তার স্পাইরাল পাথ ফলো করে নিউক্লিয়াসে গিয়ে পড়ার কোনো চান্স আর নেই। অর্থাৎ ইলেকট্রনগুলিকে আর নিউক্লিয়াসে গিয়ে পড়তে হচ্ছে না, ইলেকট্রনগুলো এই অরবিটের মধ্যে স্টেবল ভাবে রয়েছে। এইভাবে একটি অ্যাটমিক মডেলের স্টেবিলিটি এক্সপ্লেন করেছিলেন নিলস বোর। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি, মানে আমরা যেটুকু দেখলাম বোর মডেলে, সেটা হচ্ছে an atom possesses several stable circular orbit in which electron can stay. Electron, so long as electron rotates in a particular orbit, there will be no emission or absorption of energy. এই অলরেডি ফিক্সড অরবিট গুলোতেই ইলেকট্রন রোটেট করবে, এবং যখন ইলেকট্রন এই অরবিটে রোটেট করছে, সে কোনো এনার্জি রিলিজ বা অ্যাবজর্ব করছে না। তাহলে ফার্স্ট পয়েন্টটা রাদারফোর্ড অ্যাটমিক মডেলের আমরা নিলস বোরের অ্যাটমিক মডেলের ফার্স্ট পয়েন্টটা আমরা লিখব যে an atom possesses several stable circular orbit in which electron can stay. So long as the electron stays in a particular orbit, there will be no emission or absorption of energy. এবার আসবো আমরা নেক্সট পয়েন্টে। দেখো, একটা অ্যাটমের মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে এগুলো হচ্ছে অলরেডি ফিক্সড সেই অরবিট, যে অরবিটগুলিতে ইলেকট্রন রোটেট করে। এই অরবিটগুলিকে আমরা এখন আর অরবিট বলবো না, এগুলোকে আমরা বলবো কি বলবো? এগুলোকে আমরা বলবো এনার্জি লেভেল। কেন এগুলোকে এনার্জি লেভেল বলবো? কারণ বোর বলেছেন প্রত্যেকটি অরবিটের সাথে ডেফিনিট এনার্জি অ্যাসোসিয়েটেড আছে। যেহেতু ওই অরবিটগুলোর সাথে এনার্জি অ্যাসোসিয়েটেড, তাই এই অরবিটগুলোকে আমরা বলবো এনার্জি লেভেল। যাই হোক, বোর এটা ক্যালকুলেট করে দেখিয়েছেন যে যত আমরা দূরের দিকে সরতে থাকবো, যত আমরা নিউক্লিয়াস থেকে দূরে সরতে থাকবো, অরবিটগুলোর এনার্জি তত বাড়তে থাকবে। মানে এই অরবিটের এনার্জি সব থেকে কম, তার থেকে এর এনার্জি বেশি, তার থেকে এর এনার্জি বেশি, তার থেকে এর এনার্জি বেশি, এইভাবে চলতে থাকবে। ধরে নাও এই অরবিটটির এনার্জি সাপোজ 3 ইউনিট। অরবিটার এনার্জি অবশ্যই 3 ইউনিট নয়, আমরা পরে দেখবো যে অরবিটের এই এনার্জি গুলো আসলে
এই এনার্জি গুলো সাইনটা নেগেটিভ হয়, সেগুলো পরে আসবো। এখন ধরে নিচ্ছি যে এই অরবিটটির এনার্জি 3 ইউনিট, আরো ধরে নিচ্ছি যে এই অরবিটটির এনার্জি হলো 7 ইউনিট। এর এনার্জি 3 ইউনিট এর 7 ইউনিট। একটি ইলেকট্রন এই অরবিটে রোটেট করছে, তাই এই ইলেকট্রনটার এনার্জি এই অরবিটের এনার্জির সাথে সমান হবে, তাই এই ইলেকট্রনটির এনার্জি হলো 3 ইউনিট। এবার ধরে নিচ্ছি যে এই ইলেকট্রনটির ইচ্ছে হলো সে এখান থেকে একবার এই অরবিটে গিয়ে ঘুরে আসবে। ইলেকট্রনটির ইচ্ছে হলো যে এই ইলেকট্রনটি এখান থেকে এখানে গিয়ে একটু ঘুরে আসবে। তো ইলেকট্রনটাকে যদি এখান থেকে এখানে আসতে হয়, ও কিন্তু 3 ইউনিট এনার্জি নিয়ে আসতে পারবে না। এখানে আসতে গেলে ইলেকট্রনটার এনার্জি এই অরবিটের এনার্জির সাথে সমান হতে হবে, অর্থাৎ ইলেকট্রনটিকে আরো 4 ইউনিট এনার্জি অ্যাবজর্ব করে নিজের এনার্জি 7 ইউনিট করে এখানে আসতে হবে। বোঝা গেছে? অর্থাৎ ইলেকট্রনটা যখন এখান থেকে এখানে আসছে তখনও 4 ইউনিট এনার্জি অ্যাবজর্ব করছে। আমরা বলতে পারি ইলেকট্রন লোয়ার এনার্জি অরবিট থেকে হায়ার এনার্জি অরবিটে যাওয়ার সময় এনার্জি অ্যাবজর্ব করে। এরপর মনে করো যে ইলেকট্রনটা এখান থেকে 4 ইউনিট এনার্জি অ্যাবজর্ব করে এখানে এসেছে। এখানে থাকার পর কিছুক্ষণ এখানে থাকার পর তার আবার ইচ্ছে হলো যে সে আবার আগের জায়গাতে ফিরে যাবে। আমাদের কোথাও আমাদের যেতে ইচ্ছে করছে, আমরা কিছু সেখানে গেলাম, কিন্তু সেখানে আমরা তো দীর্ঘদিন থাকতে পারি না। কিছুদিন পর আমাদের বাড়িতে আমাদের কিন্তু আবার ফিরে আসতে ইচ্ছে করে। সেই রকম ব্যাপার আর কি, যে এর ইচ্ছে হলো আবার ওর নিজের বাড়িতেও ফিরে আসবে। এরপর নিজের বাড়িতে ফিরে আসতে গেলে এইখানকার এনার্জি যেহেতু এই বাড়ির এনার্জি যেহেতু 3 ইউনিট, তাহলে ওকে আবার এই 4 ইউনিট এনার্জি রিলিজ করে দিয়ে এখানে আসতে হবে। অর্থাৎ ইলেকট্রন যখন লোয়ার এনার্জি অরবিট থেকে হায়ার এনার্জি অরবিটে যায় সে এনার্জি অ্যাবজর্ব করে, আর যখন হায়ার অরবিট থেকে লোয়ার এনার্জি অরবিটে আসে তখন এনার্জি রিলিজ করে। এটাই হচ্ছে বোর পস্টুলেটস এর সেকেন্ড পয়েন্ট। An electron can jump from lower energy level to higher energy level by absorption of energy and from higher to lower energy level by emission of energy. এটা হচ্ছে বোর পস্টুলেটস সেকেন্ড পয়েন্ট। আচ্ছা, এইবার দেখো থার্ড পয়েন্টে বোর এবার আমরা তো দেখেছি যে বোর বলেছেন যে এক্সট্রা নিউক্লিয়ার পার্টিতে অলরেডি ফিক্সড কিছু এনার্জি লেভেল রয়েছে, সেই অলরেডি ফিক্সড এনার্জি লেভেল গুলিতেই ইলেকট্রন রোটেট করবে। এরপর সেই অলরেডি ফিক্সড অরবিট গুলি ঠিক কোন কোন জায়গায় এক্সিস্ট করবে সেটা বোর বলেছেন। বোর বলছেন যে সেই ইলেকট্রনিক এনার্জি লেভেল গুলো ঠিক সেই জায়গায় হবে যেখানে ইলেকট্রন রোটেট করলে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম, যাকে আমরা এমভিআর দিয়ে রিপ্রেজেন্ট করি, সেই অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π বা তার ইন্টিগ্রাল মাল্টিপল হয়। বোর বলছেন যে এই এক্সট্রা নিউক্লিয়ার পার্টে যে অলরেডি ফিক্সড এনার্জি লেভেলগুলো রয়েছে, সেই অলরেডি ফিক্সড এনার্জি লেভেলগুলো ঠিক কোন জায়গায় রয়েছে বোর সেটা বলেছেন। বোর বলছেন যে যেখানে ইলেকট্রনটা রোটেট করলে ওর এনার্জি ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম h/2π বা তার ইন্টিগ্রাল মাল্টিপল হয়, ইলেকট্রন সেখানেই থাকবে। এক কথায় বোর এটা বলছেন যে ইলেকট্রন যখন এই এনার্জি লেভেলগুলিতে রোটেট করে তখন ইলেকট্রনগুলির অ্যাঙ্গুলার মোমেন্টাম, যাকে আমরা এমভিআর দিয়ে রিপ্রেজেন্ট করি, সেই অ্যাঙ্গুলার মোমেন্টামটা হয় h/2π বা h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল। আমরা ইকুয়েশনটা লিখব এইভাবে, nh/2π। এখানে m হচ্ছে মাস অফ ইলেকট্রন, তোমরা লিখে নেবে অবশ্যই। v হলো ভেলোসিটি অফ ইলেকট্রন, r হলো ইলেকট্রন যে অরবিটটাতে যে এনার্জি লেভেলটাতে রোটেট করছে সেই এনার্জি লেভেলের রেডিয়াস। h হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট। আমরা একটু আগে বললাম যে বোর তার এই অ্যাটমিক মডেলটি দিয়েছিলেন প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির উপর বেস করে, প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরির উপর বেস করে। ওই প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরিতেই রয়েছে একটা কনস্ট্যান্ট যাকে বলা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট h। বেশ, এবার আসবো n।
এনটা কি জিনিস একটু দেখে না। এন হলো ধরো এটা নিউক্লিয়াস, এইগুলো হচ্ছে সেই বোর অরবিট গুলো। এই অরবিট গুলোকে আমরা এরকম নাম দিতে পারি কে, এল, এম, এন, ও এটসেট্রা। যদি এদেরকে নামের পরিবর্তে নাম্বারিং করতে চাই তাহলে আমরা নাম্বারিং কিভাবে করব? এটা একদম ফার্স্ট, তাই এর নাম্বারিং হবে 1। যে এটা সেকেন্ড বোর অরবিট, নাম্বারিং 2, 3, 4, 5 এভাবে চলতে থাকবে। এই নাম্বারগুলিকেই বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর এই নাম্বারগুলি হচ্ছে n। দেখো এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে অলরেডি ফিক্সড এনার্জি লেভেল প্রেজেন্ট ইন অ্যান অ্যাটম। এই অলরেডি ফিক্সড এনার্জি লেভেলগুলিকে নাম দেওয়া হয়েছে কে, এল, এম, এন, ও, পি, কিউ এরকম। যদি এদেরকে নামের পরিবর্তে আমরা নাম্বারিং করতে চাই, এটা ফার্স্ট অরবিট তাই নাম্বার হবে 1, সেকেন্ড অরবিট নাম্বার হবে 2, থার্ড অরবিট নাম্বার হবে 3 এরকম। এই নাম্বারগুলি হচ্ছে n, অর্থাৎ ফার্স্ট অরবিট তার জন্য ফার্স্ট অরবিটের জন্য n এর ভ্যালু হচ্ছে 1, সেকেন্ড অরবিটটার জন্য n এর ভ্যালু হলো 2 এন্ড সো অন। তাহলে যেটা দেখলাম সেটা হচ্ছে কি, যে ইলেকট্রন যখন কোনো এনার্জি লেভেলে রোটেট করবে তখন ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম, যাকে এম্পিয়ার দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু nh/2π, যেখানে m হলো মাস অফ ইলেকট্রন, v হলো ভেলোসিটি অফ ইলেকট্রন, আর হলো যে অরবিটে ইলেকট্রনটি রয়েছে সেই অরবিটের রেডিয়াস, h হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, n হচ্ছে 1, 2, 3, 4, 5 এটসেট্রা। ফার্স্ট অরবিটের জন্য 1, সেকেন্ড অরবিটের জন্য 2 এরকম হবে। বেশ, এবার এই পয়েন্টটাই লিখে নেব যে থার্ড পয়েন্ট, angular momentum of an electron moving in an orbit is integral multiple of h/2π, that is mvr equal to nh/2π। দেখো এখান থেকে একটা কোশ্চেন করা যেতে পারে যে একটা ইলেকট্রন সেকেন্ড বোর অরবিটে রোটেট করছে, ওই সেকেন্ড বোর অরবিটে রোটেট করতে থাকা, অর্থাৎ একটা ইলেকট্রন সেকেন্ড অরবিটে রোটেট করছে, সেকেন্ড অরবিটে রোটেট করতে থাকা ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? তোমাকে চারটে অপশন দিয়ে দেবে। সেকেন্ড অরবিটে রোটেট করতে থাকা ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? h/2π, h/π, 2h/3π, 1.8। কোশ্চেন এরকম দিতে পারে যে একটা ইলেকট্রন সেকেন্ড অরবিটে রোটেট করছে, সেকেন্ড অরবিটে রোটেট করছে, ওই ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত? সেকেন্ড অরবিট মানে n এর ভ্যালু হয়ে যাবে 2, তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে 2h/2π মানে h/π। বোঝা গেছে নিশ্চয়ই? তো এই হচ্ছে রাদারফোর্ড মডেলের, এই সরি নিলস বোরের অ্যাটমিক মডেলের পস্টুলেটস। এবার বোরের এই অ্যাটমিক মডেল থেকে আমরা কি কি জিনিস জানতে পারি? বোরের এই অ্যাটমিক মডেল থেকে অনেক কিছু ব্যাপার জানা যায়। বোরের অ্যাটমিক মডেল থেকে আমরা দেখো, আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে এটা পড়েছিলাম যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে ইলেকট্রনটা যে অরবিটটায় রোটেট করছে সেই অরবিটের রেডিয়াস কি হবে রাদারফোর্ড বলে যেতে পারেননি, কিন্তু বোর ক্যালকুলেশন করে দেখিয়েছেন যে ইলেকট্রন যে অরবিটটিতে রোটেট করবে সেই অরবিটের রেডিয়াস কত হয়। একইভাবে একটি ইলেকট্রন যে রোটেট করছে নিউক্লিয়াসের চারিদিকে, সেই ইলেকট্রনের এনার্জি, সেই ইলেকট্রনের ভেলোসিটি, সেগুলো রাদারফোর্ড ক্যালকুলেট করে দেখিয়েছেন। আমাদের সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো মনে রাখতে হবে। রেডিয়াস অফ বোর অরবিট, আমাদের এই ডেরিভেশন গুলো দরকার নেই, শুধু ভ্যালুটা মনে রাখবো, n² h² by 4π² mz²
রেডিয়াসের ইকুয়েশন হচ্ছে মানে একটা অরবিটের, দেখো বোর থিওরিতে আমরা যে ফিক্সড সার্কুলার অরবিটের কথা বললাম, ওই অরবিটগুলোর কথা যেহেতু বোর বলে গেছেন, তাই ওই অরবিটগুলোকেই বোর অরবিট বলে। যাই হোক, ওই অরবিটের রেডিয়াসের ইকুয়েশন হচ্ছে এটা, r equal to n square x square by 4 pi square mz square, যেখানে n হচ্ছে, আমরা জানি n হচ্ছে 1 2 3 etc. ফার্স্ট অরবিটের জন্য n এর ভ্যালু 1, সেকেন্ড অরবিটের জন্য n এর ভ্যালু 2, এরকম। h হচ্ছে একটা কনস্ট্যান্ট, একে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। m হলো মাস অফ ইলেকট্রন, e হলো চার্জ অফ ইলেকট্রন, z এই z কে বলা হয় অ্যাটমিক নাম্বার। মানে একটা অ্যাটমের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে সেই নাম্বার অফ প্রোটনটা হলো z। একটা নিউক্লিয়াসে যদি দুটো প্রোটন থাকে z এর ভ্যালু হবে 2। কোন অ্যাটমের নিউক্লিয়াসে যদি তিনটে প্রোটন থাকে z এর ভ্যালু হবে 3। অর্থাৎ z হচ্ছে অ্যাটমের মধ্যে থাকা, এই নিউক্লিয়াসের মধ্যে থাকা নাম্বার অফ প্রোটনস। আচ্ছা, এই রেডিয়াসে দেখো, এই ইকুয়েশনটিতে দেখো, এই n এবং z বাদ দিলে বাকি প্রত্যেকটা ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট। এই n এবং z বাদ দিলে প্রত্যেকটা ভ্যালু কনস্ট্যান্ট। h প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, পাই আমরা জানি পাইয়ের ভ্যালু 3.14, m মাস অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, e চার্জ অফ ইলেকট্রন কনস্ট্যান্ট। অর্থাৎ n আর z বাদ দিলে বাকি সবাই কনস্ট্যান্ট। তাই এবার আমরা ইকুয়েশনটাকে একটু সাজিয়ে নিচ্ছি। n স্কয়ার বাই z, মানে কনস্ট্যান্ট গুলোকে এক সাইডে রাখা হচ্ছে আর কি। এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা রয়েছে এর একটা ফিক্সড ভ্যালু আছে। এর ফিক্সড ভ্যালু হচ্ছে 0.529 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, বা 0.529, এটার মানে হচ্ছে 1 অ্যাংস্ট্রম। n স্কয়ার বাই z ইনটু 0.529 অ্যাংস্ট্রম। আমাদের এই ইকুয়েশনটি মনে রাখতে হবে। তুমি এটি মনে রাখবে যে r equal to n squared by z into 0.529 অ্যাংস্ট্রম। হয়তো ধরো কোশ্চেন আসে এখান থেকে কি রকম, যে একটি হাইড্রোজেন অ্যাটম, ধরো হাইড্রোজেন অ্যাটমের যেটা ফার্স্ট অরবিট, সেই ফার্স্ট অরবিটের রেডিয়াস কত? হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট ইন হাইড্রোজেন অ্যাটম? হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে, তাই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে z এর ভ্যালু হয়ে যাবে 1। ফার্স্ট বোর অরবিট বলেছে, অর্থাৎ n এর ভ্যালু হয়ে যাবে 1। তাহলে এই দুটো ভ্যালু পেয়ে গেলে আমরা r বের করে নিতে পারবো। যদি বলা হয় যে রেডিয়াস, ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট অফ He plus I, ক্যালকুলেট, তোমরা কোশ্চেনটা লিখে নিতে পারো, ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট অফ He plus I। খুব সহজ। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত, বা হিলিয়ামের নিউক্লিয়াসে কটা প্রোটন থাকে? হিলিয়ামের নিউক্লিয়াসে দুটো প্রোটন থাকে, z এর ভ্যালু 2। ফার্স্ট বোর অরবিট বের করতে বলেছে, অর্থাৎ n এর ভ্যালু হবে 1। তাহলে রেডিয়াস বেরিয়ে যাবে। এইভাবে আমরা রেডিয়াস ক্যালকুলেশন করতে পারি। বোরের থিওরি থেকে, বোরস অ্যাটমিক থিওরি থেকে আমরা এনার্জি ক্যালকুলেট করতে পারি। যাই হোক, এনার্জি ক্যালকুলেটটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এখানে একটা কোশ্চেন আছে, তোমাদের কোশ্চেনটা দিয়ে দিই। এক হচ্ছে, আমরা দেখেছি যে বোর অরবিটগুলোকে এনার্জি লেভেল বলা হয়। বোর অরবিটগুলোকে কেন এনার্জি লেভেল বলা হয় তার অ্যান্সারটা তোমরা জানো, যে অরবিটগুলোর সাথে কিছু এনার্জি অ্যাসোসিয়েটেড আছে। আরেকটা জায়গা ওটা মিস করে গেছিলাম, সেটা হচ্ছে যে ইলেকট্রন যখন, এই অরবিটটার এনার্জি আর এই ইলেকট্রনটার এনার্জি যেহেতু সেম, তাই ইলেকট্রনটা যখন এই অরবিটটাতে রোটেট করছে তখন ইলেকট্রনটা এনার্জি রিলিজও করছে না, এনার্জি অ্যাবজর্বও করছে না। অর্থাৎ ইলেকট্রনটার এনার্জি ফিক্সড থাকছে।
মানে ইলেকট্রন যখন একটা পার্টিকুলার অরবিটে রোটেট করে ওর এনার্জি চেঞ্জ হয় না, ওর এনার্জিটা ফিক্স থাকে। সেই জন্য এই এনার্জি লেভেলটাকে আমরা স্টেশনারি স্টেটও বলি, স্টেশনারি স্টেট। এটা কোশ্চেন হিসেবে করা যেতে পারে যে why Bohr orbits are also known as stationary orbits? Why Bohr orbits are also known as stationary orbit? Or why the energy levels are also known as stationary states? বেশ, কোশ্চেনটা তোমরা লিখে নিও, তার অ্যান্সারটা করে নিতে পারবে নিশ্চয়। যে ইলেকট্রনটা রোটেট করার সময় যেহেতু এনার্জি রিলিজ বা অ্যাবজর্ব করে না, সেই জন্য ইলেকট্রনটার এনার্জি ফিক্স থাকে। ইলেকট্রনটার এনার্জি ফিক্স থাকে বলেই তোমার আমরা এই এনার্জি লেভেলটাকে স্টেশনারি স্টেট বলতে পারি। বেশ, এরপর আমাদের নেক্সট যেটা শুরু করব সেটা হচ্ছে বোরের থিওরি থেকে একটা ইলেকট্রনের এনার্জি কিভাবে ক্যালকুলেট করা যায়, বোরের থিওরি থেকে একটা ইলেকট্রনের ভেলোসিটি কিভাবে ক্যালকুলেট করা যায়, সেই জায়গাগুলো দেখব। তারপর আমরা বোর থিওরি লিমিটেশন দেখব। এই জায়গাগুলো আমরা আমাদের যে নেক্সট ভিডিও আসবে এপিসোড 13 সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ।